এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে আমরা কি করব, আমরা আসলে কোন দিকে আমাদের বিনিয়োগটিকে নিয়ে যাব। দেখুন, আমি ক্লিয়ার করে একেবারে আপনাদেরকে বলছি, যদি আপনার বিনিয়োগকৃত টাকা এমন হয় যে আমার এই টাকাটি 1-2 বছর বা 3-4-5 বছরের মধ্যে আমার প্রয়োজন হবে, আমাদের মধ্যে কারো কারো হাতে হয়তো কিছু অতিরিক্ত টাকা রয়েছে, আমরা সেই টাকা কোথায় বিনিয়োগ করব সেটা আমরা বুঝে উঠতে পারি না। কেউ হয়তো আমাদেরকে পরামর্শ দিল যে আপনি জমি কিনুন, আবার কেউ হয়তো আপনাকে পরামর্শ দিল যে স্বর্ণ কিনুন। আপনি নিজের চোখেও দেখতে পাচ্ছেন যে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কয়েক গুণ হয়ে যাচ্ছে, আবার জমিও আপনাকে টানছে। আপনি ভুগছেন অদ্ভুত এক ডাইলেমায় বা সিদ্ধান্তহীনতায়, আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না। আজকের এই এপিসোডটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আমি এটুকু অন্তত আপনাকে বলতে পারি যে এই বিষয়ে সকল দ্বিধাদ্বন্দ্ব আপনার কেটে যাবে। আপনি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন যে আপনার কোথায় বিনিয়োগ করা উচিত, কোথায় বিনিয়োগ করলে আপনার লাভ বেশি হবে। আমি ভিডিওর শুরুতেই আলোচনা করতে চাই স্বর্ণ নিয়ে। স্বর্ণে বিনিয়োগে কী কী সুবিধা রয়েছে, কী কী অসুবিধা রয়েছে। প্রথমেই আসি স্বর্ণে বিনিয়োগের সুবিধা। স্বর্ণে বিনিয়োগের 1 নাম্বার সুবিধাটি হলো এখানে আপনি খুব কম টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারবেন, অর্থাৎ 1-2-3 লাখ টাকা দিয়ে আপনি আপনার যাত্রা শুরু করতে পারেন, যেটি বিনিয়োগের অন্যান্য যত ইনস্ট্রুমেন্ট বা রিসোর্স রয়েছে সেখানে কিন্তু এটি সম্ভব নয়। ইভেন আপনার যদি এত টাকা নাও থাকে, আপনি যদি ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করেন, তাহলে বাংলাদেশের প্রেক্ষিতে আপনি 500 টাকা দিয়েও আপনার বিনিয়োগ জীবন শুরু করতে পারেন। সুতরাং স্বর্ণে বিনিয়োগের এটি একটি সুবিধা। স্বর্ণে বিনিয়োগের আর একটি বড় সুবিধা হলো এর লিকুইডিটি। লিকুইডিটি কি? দেখুন, আপনি টাকা বিনিয়োগ করছেন স্বর্ণে, কিন্তু হঠাৎ করে 6 মাস 1 বছর পরে গিয়ে আপনার এই টাকাটির প্রয়োজন হতে পারে। যদি এই টাকাটি প্রয়োজন হয়, তাহলে আপনি এই যে তাৎক্ষণিক স্বর্ণ বিক্রি করে দিয়ে কিন্তু সেটা হোক দিন হোক রাত, যে কোনো মুহূর্তে বাংলাদেশ এবং ভারত 2 জায়গায় স্বর্ণ বিক্রি করা যায়। এই যে স্বর্ণ বিক্রি করে দিয়ে আপনি টাকাটি রিটার্ন নিয়ে আসতে পারছেন তাৎক্ষণিক, এটিকেই বলা হয় লিকুইডিটি। আর স্বর্ণে বিনিয়োগের কিন্তু এটি একটি বড় সুবিধা। স্বর্ণে বিনিয়োগের আরেকটি বড় সুবিধা হলো ইনফ্লেশনকে বিট করা। ইনফ্লেশন অর্থ মূল্যস্ফীতি। দেখুন, প্রতি বছর তার আগের বছরের তুলনায় দ্রব্য মূল্যের দাম বেড়ে যায়, টাকা অবমূল্যায়িত হয়, এটিকে বলা হয় ইনফ্লেশন। এখন কি হয় দেখুন, আপনি যদি ব্যাংকে টাকা জমা রাখেন, তাহলে বাংলাদেশের প্রেক্ষিতে আপনি 8.5 থেকে 9% মতো ইন্টারেস্ট পাবেন। ভারতে কিছুটা কম ইন্টারেস্ট পাবেন, কিন্তু বাংলাদেশে প্রতি বছর মূল্যস্ফীতি ঘটে 10% হারে, অর্থাৎ 10% হারে দ্রব্যমূল্য বাড়ে, বা অন্য কথায় টাকা অবমূল্যায়িত হয়। ভারতে 7 থেকে 8% বা কখনো কখনো 5 থেকে 6%। এখন আপনি যদি টাকা ব্যাংকে রাখেন এবং সেখান থেকে 8-8.5% বাংলাদেশে এবং ভারতে 5 থেকে 6% টাকা আপনি ইন্টারেস্ট পান, তাহলে আপনার লাভটি কী হলো? তাহলে টাকা কিন্তু ব্যাংকে আপনার বাড়ে না, বরং কোনো কোনো ক্ষেত্রে টাকা অবমূল্যায়িত হয়, টাকার মান কমে যায় এটি ব্যাংকে রাখলে। সেক্ষেত্রে স্বর্ণ কিন্তু বেশ ভালো একটি প্রতিকার আপনাকে দিতে পারে। বিগত বছরগুলোর ডাটা বিশ্লেষণ করলে দেখা যায় যে স্বর্ণের মূল্য কিন্তু বেশ ভালো পরিমাণে বেড়েছে, কয়েক গুণ হয়েছে। সুতরাং আপনি যদি সোনায় বিনিয়োগ করেন, সেটি কিন্তু আপনাকে এই ইনফ্লেশনকে বিট করেও আপনাকে বেশ ভালো পরিমাণে একটি লাভ আপনি ঘরে তুলতে পারবেন। আমি পার্সোনালি বিয়ে করেছি 2005 সালের দিকে। সেই 2005 সালে 1 ভরি স্বর্ণের দাম ছিল 6,500 টাকা। আজকে 2025 বা 26 সালে দাঁড়িয়ে 1 ভরি স্বর্ণের দাম প্রায় 1.5 লাখ টাকার মতো। একবার ভেবে দেখুন, যদি 2005 সালে আপনি 1 ভরি স্বর্ণে 6,500 টাকা বিনিয়োগ করতেন, আজ আপনার টাকা কত গুণ হতো। এই কারণেই কিন্তু স্বর্ণ ইনফ্লেশনকে বিট করতে পারে এবং আপনি ভালো পরিমাণে একটি লাভ কিন্তু এখান থেকে ঘরে তুলতে পারবেন। এই একই সূত্র ধরে আমি বলতে পারি স্বর্ণে বিনিয়োগের আরেকটি বড় সুবিধা হলো এর ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন কি? আপনি যদি টাকা বিনিয়োগ করেন, সেই টাকা যদি একটি সময়ের ব্যবধানে কয়েক গুণ হয়ে যায়, অর্থাৎ আপনার ক্যাপিটাল যদি কয়েক গুণে বৃদ্ধি পায়, এটাকে বলা হয় ক্যাপিটাল গেইন।
পৃথিবীর বাঘা বাঘা ইনভেস্টররা কিংবা যে কোনো ধরনের বিনিয়োগকারী কিন্তু এটা চায় যে আমার ক্যাপিটাল গেইন হোক। এখন এই যে কিছুক্ষণ আগে আমি উদাহরণ দিলাম যে 2005 সালে এক ভরি স্বর্ণের দাম ছিল 6,500 টাকা, আজকে 2026 সালে দাঁড়িয়ে সেই স্বর্ণের দাম হয়ে যাচ্ছে কিন্তু আপনার 1.5 লাখ টাকার উপরে। এটাকেই বলা হয় ক্যাপিটাল গেইন। আর স্বর্ণে বিনিয়োগ করলে এই ক্যাপিটাল গেইন কিন্তু পাওয়া সম্ভব। এখন আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে স্বর্ণের এই যে সুবিধাগুলো বললেন, স্বর্ণে বিনিয়োগে কি কোনো অসুবিধা নেই? অবশ্যই স্বর্ণে বিনিয়োগের অসুবিধা রয়েছে এবং বড় ধরনের অসুবিধা রয়েছে। প্রথমত 1 নম্বরে স্বর্ণে বিনিয়োগের যে অসুবিধা সেটি হলো ঝুঁকি বা নিরাপত্তা। দেখুন, সোনা আপনি যদি কিনে ঘরে রাখেন, সেই স্বর্ণের কিন্তু নিরাপত্তা একটি বড় ধরনের প্রশ্ন। আমরা অনেকের ঘর থেকেই স্বর্ণ চুরি হতে শুনি। যে কোনো মুহূর্তে আপনার স্বর্ণ চুরি হতে পারে। যদি চুরি হয়, আপনি আপনার সবটুকু মূলধন কিন্তু হারাবেন। এর বিকল্প কি হতে পারে? আমরা ব্যাংকের লকারে স্বর্ণ রাখতে পারি, কিন্তু বাংলাদেশ ভারতের যে পরিস্থিতি, ব্যাংকের লকারেও কিন্তু আপনাকে 100% নিশ্চয়তা দিতে পারে না। কারণ আমরা মাঝে মাঝেই শুনে থাকি যে ব্যাংকের লকারেও কিন্তু দুর্নীতি হয়, তসরুপ হয়ে থাকে। তারপরও ধরে নিলাম ব্যাংকের লকারে আপনার টাকা, আপনার স্বর্ণ সেফ থাকবে, কিন্তু আপনাকে প্রতি মাসে ভাড়া গুনতে হবে। এই যে ভাড়া আপনি গুনবেন, এই ভাড়া গোনার ফলে কিন্তু আপনার লাভের পরিমাণ কমে যাবে। এটি কিন্তু স্বর্ণের বিনিয়োগের আরেকটি বড় ধরনের অসুবিধা। দেখুন, স্বর্ণে বিনিয়োগের আরেকটি অসুবিধা হলো, আপনি যখন স্বর্ণ কিনবেন তখন দোকানদার আপনাকে খুব আগ্রহ নিয়ে স্বর্ণ বিক্রি করবে, কিন্তু যখন আপনি সেটি বিক্রি করতে যাবেন, যদি সেটি গহনা হয়, তাহলে ওই দোকানদার কিন্তু আপনাকে বলবে যে ভাই কিছু মনে করবেন না, এর 20% খাদ যাবে, অর্থাৎ এতে খাদ রয়েছে, অর্থাৎ আপনাকে 20% টাকা কম দেবে। এটি স্বর্ণে বিনিয়োগের কিন্তু আরেকটি বড় অসুবিধা। স্বর্ণে বিনিয়োগের আরেকটি অসুবিধা হলো, এই স্বর্ণ বিনিয়োগ করে আপনি যদি ঘরে রেখে দেন, এই স্বর্ণ কিন্তু চুপচাপ বসে থাকবে, তার দাম বাড়বে, একথা সত্য, কিন্তু সে কিন্তু আপনাকে আর কোনো রকমের বেনিফিট দিবে না। এই স্বর্ণ দিয়ে আপনি কোনো রকম রেন্টাল ইনকাম বা ভাড়ার ইনকাম পাবেন না। আপনি স্বর্ণ কিনলেন, একটা সময়ে গিয়ে 5 বছর হোক, 2 বছর হোক, 10 বছর হোক, তারপরে গিয়ে স্বর্ণটা বিক্রি করবেন, আপনার ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হবে, ক্যাপিটাল গেইন হবে, কিন্তু কিন্তু আপনাকে কোনো রকমের রেন্টাল ইনকাম বা ভাড়ার ইনকাম এটি কিন্তু দিতে পারে না স্বর্ণে বিনিয়োগ করলে। এবার আসি আমরা জমির প্রসঙ্গে। আমরা প্রথমেই দেখব যে জমিতে বিনিয়োগের সুবিধাগুলো কী কী। দেখুন, জমিতে বিনিয়োগের প্রথম যে সুবিধা সেটি হলো মোর ক্যাপিটাল গেইন। এই যে কিছুক্ষণ আগে আমি স্বর্ণের বিষয়ে আলাপ করলাম যে স্বর্ণ আপনার মূলধনকে কয়েক গুণে বাড়িয়ে দিতে পারে। যদি আপনি কম্পারেটিভলি চিন্তা করেন, তাহলে এই ক্ষেত্রে জমি এগিয়ে থাকবে। একটা লম্বা সময় পর আপনি যদি স্বর্ণ এবং জমিকে তুলনা করেন, তাহলে ডাটা আমাদেরকে বলছে যে জমির দাম সাধারণত 5, 10, 15 বছরে কয়েক গুণ হয়ে থাকে, যেটি স্বর্ণ দিয়ে কিন্তু সম্ভব নয়। সুতরাং আপনি যদি ক্যাপিটাল গেইনের চিন্তা করেন, তাহলে আমি বলবো যে স্বর্ণের চেয়ে জমি কিন্তু এগিয়ে থাকবে। জমিতে বিনিয়োগের 2 নম্বরে যে সুবিধা সেটি হচ্ছে এটিও ইনফ্লেশনকে বিট করতে পারে। কিছুক্ষণ আগেই আমি ইনফ্লেশন নিয়ে আলোচনা করেছি, এবং স্বর্ণের চেয়েও জমি কিন্তু ইনফ্লেশনকে বেশি বিট করতে পারে। এটি জমিতে বিনিয়োগের আরেকটি বড় সুবিধা। জমিতে বিনিয়োগের সবচেয়ে বড় আরেকটি সুবিধা হয়েছে জমি রেন্টাল ইনকাম দেয়, যেটা স্বর্ণ দিতে পারে না। কীরকম? আপনি যদি ভালো লোকেশনে মোটামুটি খালি জায়গাও কিনে ফেলে রাখেন, অনেক সময় খালি জায়গাও কিন্তু বিভিন্ন পারপাসে ভাড়া দেয়া যায়। তাছাড়া আপনি যদি সেখানে একটি স্থাপনা বা বাড়ি তৈরি করেন, সেটিকে ভাড়া দেয়া যায়। আপনি যদি জমির পরিবর্তে কোনো দোকান ক্রয় করেন, সেই দোকানও কিন্তু আপনি ভাড়া দিতে পারবেন। দেখুন, জমি যেটা হয়, আপনি কিনলেন, আবার 5, 10, 15 বছর পর বিক্রি করলেন। একদিকে আপনার ক্যাপিটাল গেইন হলো, অর্থাৎ যে টাকায় কিনেছিলেন তা বেড়ে কয়েক গুণ হলো। মাঝামাঝি অন্তর্বর্তী পিরিয়ডে এটি কিন্তু আপনাকে প্রতি মাসে ভাড়ার ইনকাম এনে দিতে থাকবে। এটি কিন্তু জমিতে বিনিয়োগের একটি বড় ধরনের সুবিধা। এখন কথা হচ্ছে, জমিতে বিনিয়োগে কি কোনো অসুবিধা নেই? অবশ্যই রয়েছে, এবং বড় ধরনের ঝুঁকি রয়েছে। কী রকম? প্রথমত, জমিতে বিনিয়োগের ক্ষেত্রে আপনার যদি টাইটেল বা কাগজপত্র সঠিক না হয়, অর্থাৎ কাগজপত্রে যদি ঝামেলা থাকে, দেখুন বাংলাদেশ এবং ভারতের যে সিস্টেম, অনেক চেষ্টা করার পরও কাগজপত্রের ফাঁকফোকর কিন্তু সবসময় বুঝে ওঠা যায় না। তাছাড়া এখানে দালালের নানা রকম কারসাজি থাকে। সুতরাং যদি আপনি জমিতে লাখ লাখ টাকা বিনিয়োগ করলেন, কিন্তু দেখা গেল পরবর্তীতে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় পরবর্তীতে কাগজপত্রে ঝামেলা দেখা দেয়। এই ধরনের কোনো ঝামেলা দেখা দিলে
আপনি মামলা মকদ্দমায় জড়িয়ে যাবেন, আপনি দাঙ্গা হাঙ্গামায় জড়িয়ে যাবেন। আর বাংলাদেশ আর ভারতের যে সিচুয়েশন, তাতে একবার যদি আপনি জমি সংক্রান্ত মামলায় আটকে যান, তাহলে বছরের পর বছর, এমনকি প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত কিন্তু এই মামলা চলতে থাকবে। আপনি কোনো সুরাহা পাবেন না। দেখা যাবে আপনার কিন্তু বড় ধরনের লস হয়ে যাবে, আপনি সম্পূর্ণ মূলধনও হারাতে পারেন। 2 নম্বরে আরেকটি ঝুঁকি হলো, যদি আপনি জমি কেনেন, সেটি যদি যথেষ্ট ভালো লোকেশনে না হয়, অর্থাৎ যার ফিউচার রয়েছে, ফিউচারে এই জায়গাটি ভালো জনবসতিপূর্ণ হতে পারে, এখানে বাজার ঘাট হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, এরকম যদি লোকেশন সম্ভাবনাময় না হয়, তাহলে জমি থেকে কিন্তু আপনি খুব বেশি ক্যাপিটাল গেইন পাবেন না। তাছাড়াও জমি আপনি চাইলেই যে কোনো সময় ক্রয় করতে পারবেন না। জমি ক্রয় করতে হলে আপনার দালাল ধরতে হবে, ব্রোকার ধরতে হবে অধিকাংশ ক্ষেত্রেই, এবং এই ব্রোকারকে একটি ব্রোকারের চার্জ দিতে হবে। তাছাড়াও জমির আরেকটি বড় অসুবিধা হলো, এটি কিন্তু স্বর্ণের মতো লিকুইডিটি নেই। অর্থাৎ আপনি যে কোনো সময় স্বর্ণ বিক্রি করে যেমন টাকা ঘরে নিয়ে আসতে পারেন, জমি কিন্তু আপনি তাৎক্ষণিক যে কোনো সময় বিক্রি করতে পারবেন না। জমি বিক্রি করা একটি লং টাইমের ব্যাপার, এটি একটি লম্বা প্রসেসের ব্যাপার, অনেক সময় লাগে। রাতারাতি আপনি জমি বিক্রি করতে পারবেন না। এটিও জমিতে বিনিয়োগের একটি বড় ধরনের অসুবিধা। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে আমরা কি করব, আমরা আসলে কোন দিকে আমাদের বিনিয়োগটিকে নিয়ে যাব। দেখুন, আমি ক্লিয়ার করে একেবারে আপনাদেরকে বলছি, যদি আপনার বিনিয়োগকৃত টাকা এমন হয় যে আমার এই টাকাটি 1-2 বছর বা 3-4-5 বছরের মধ্যে আমার প্রয়োজন হবে, যে কোনো মুহূর্তে, হয় না যে আমাদের হাতে টাকা রয়েছে কিন্তু টাকাটি যে কোনো মুহূর্তে আমাদের কাজে লাগতে পারে, যদি এমন হয় এবং এই সময়টায় আপনি কোথাও নিশ্চিত একটি ভালো বিনিয়োগ লাভ করা যায় এরকম কোনো ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করতে চাচ্ছেন, তাহলে আমি বলবো যে আপনি স্বর্ণে বিনিয়োগ করুন। আপনার জমির দিকে যাবার প্রয়োজন নেই। আপনি কখন জমির দিকে যাবেন? যদি আপনার এই টাকাটি অতিরিক্ত হয়ে থাকে, কোনো ধার করা টাকা না হয়ে থাকে, এই টাকাটি আপনার 5 বছর, 10 বছরের, 15 বছরের না হলেও আপনি চলতে পারবেন এবং আপনার লং টার্ম ভিশন রয়েছে, আপনি একজন লং টার্ম ইনভেস্টর হয়ে উঠতে চান, পাশাপাশি আপনি চান যে আমি আমার মূলধনকে লম্বা সময়ের ব্যবধানে কয়েক গুণে বাড়িয়ে নেব, কেবলমাত্র তখনই আপনি জমিতে বিনিয়োগ করবেন। দেখুন, এখানে শেয়ার বাজারের মতো একটি প্রিন্সিপাল কাজ করে। আপনি জমিতে বা শেয়ার বাজারে যত লং টার্ম বিনিয়োগ করতে পারবেন, অত আপনার ক্যাপিটাল গেইন হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, আপনার ক্যাপিটাল গেইন কয়েক গুণে হবে। সুতরাং যদি শর্ট টার্মে আপনার এই বিনিয়োগকৃত টাকাটি অন্য কোনো কাজে প্রয়োজন হয়, তাহলে আপনি সোনায় বিনিয়োগ করে রাখুন। আর যদি আপনি লম্বা সময় ধৈর্য ধরতে পারেন, লং টার্ম ভিশন থাকে, তাহলে অবশ্যই আপনি জমিতে বিনিয়োগ করবেন। কারণ জমিতে বিনিয়োগের আগে ভালো করে তার টাইটেল দেখে নেবেন, তার লোকেশন দেখে নেবেন, তারপরে জমিতে বিনিয়োগ করবেন। শেষে একটু বাড়তি টিপস দিয়ে দিচ্ছি, যদি আপনি স্বর্ণে বিনিয়োগ করেন তাহলে মনের ভুলেও কখনো অর্নামেন্টস বা গহনায় বিনিয়োগ করবেন না। কারণ ওই যে বললাম, বিক্রি করতে গেলে আপনার খাদ ধরবে দোকানি। চেষ্টা করবেন যে আপনি গোল্ড বার বা ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করতে। গোল্ড বার কোথায় পাওয়া যায় একটু খোঁজাখুঁজি করলে, ইন্টারনেটে ঘাটাঘাটি করলে আপনি তথ্য পেয়ে যাবেন। আর জমির বিষয় ওই একই কথা, লং টার্মে জমি অনেক গুণ বেশি রিটার্ন আপনাকে দিতে পারে, যেটা স্বর্ণ আপনাকে দিতে পারবে না। তবে অতি অবশ্যই আপনি কাগজপত্র ভালো করে যাচাই করে তারপরে জমি কিনতে যাবেন। কাগজপত্রে যেন কোনো ধরনের গলদ না থাকে। কিভাবে ভালো করে যাচাই করে একটি সঠিক জমি আপনি কিনতে পারেন বা বাছাই করতে পারেন, এ নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেবার জন্য। তো প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে বা হেল্পফুল হয়েছে। যদি উপকারে এসে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকুন। কারণ আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। আরেকটি কথা, যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি আপনারা পান, কারণ আমি আমার ভুল ধরিয়ে দেওয়াটিকে আমি পজিটিভলি নেই এবং এতে আমি উৎসাহিত হই। মানুষ মাত্রই ভুল করে, আপনারা সে ভুলগুলো আমাকে ধরিয়ে দেবেন, কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়াও এই বিষয়ে আপনার ভিন্ন মত থাকতে পারে, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, যদি ভিন্ন মত থাকে সেটিও কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব অ্যান্সার করার। দর্শক, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।